প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিখ্যাত সব ব্যক্তিদের সমাধি ক্ষেত্র নিয়ে। বিখ্যাত ব্যক্তিরা মৃত্যুর পর তাদের কোথায় সমাধি দেওয়া হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়েই আজ আমাদের আলোচনা। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে, তাই আজ আমরা এই বিষয়টির উপর আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজঘাট। মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম রাজঘাট। 1948 সালের 30শে জানুয়ারি দিল্লির বিড়লা হাউস বা গান্ধী সদন, যার বর্তমান নাম, এখানে নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধী শহীদ হন এবং তার মৃত্যুর পর তাকে দিল্লির রাজঘাট নামক স্থলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এই রাজঘাটই হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল এবং এনার সমাধিস্থলে লেখা আছে হে রাম কথাটি। মহাত্মা গান্ধীর জীবনের শেষ কথা হে রাম। ভারতবর্ষে যখন কোনো বিদেশি অতিথি বেড়াতে আসেন বিভিন্ন জায়গা থেকে, তাকে এই রাজঘাট পরিদর্শন করানো হয়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিজয়ঘাট। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম বিজয়ঘাট। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি শান্তির মানুষ নামে পরিচিত ছিলেন। 1964 সাল থেকে 66 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান উজবেকিস্তানের রাজধানী তাশখান্দে 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী মারা যান। এই লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিদেশে মারা গেছিলেন। তার মৃত্যুর পর দিল্লির বিজয়ঘাট নামক স্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়, তাই তার সমাধিস্থলের নাম বিজয়ঘাট। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বীরভূমি। রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম বীরভূমি। রাজীব গান্ধী ছিলেন ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী এবং শচীন তেন্ডুলকরের আগে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী ভারতরত্ন। 1984 সালের 31শে অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন এবং 1991 সালের 21শে মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুরে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজীব গান্ধী মারা যান। শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন LTTE এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী ছিল এবং তাকে সমাহিত করা হয়েছিল, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল বীরভূমিতে তার। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম শক্তিস্থল। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতবর্ষের তৃতীয় প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলে তারপর ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী যিনি রাজ্যসভা থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন। 1984 সালের অক্টোবর মাসের 31 তারিখে দিল্লিতে তার নিজের বাসভবনে
তার নিজের দেহরক্ষীর গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। তারপর তার শক্তিস্থল নামক স্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, জওহরলাল নেহেরুর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শান্তিবন। জওহরলাল নেহেরুর সমাধিস্থলের নাম শান্তিবন। জওহরলাল নেহেরু ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন ভারতবর্ষের যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার প্রধান। 1889 সালের 14ই নভেম্বর এলাহাবাদে তার জন্ম এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে শপথ নেন এবং দীর্ঘ 17 বছর প্রধানমন্ত্রী থাকার পর 1964 সালের তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর শান্তিবন নামক স্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আমরা পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন, গুলজারিলাল নন্দার সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নারায়ণঘাট। গুলজারিলাল নন্দার সমাধিক্ষেত্রের নাম নারায়ণঘাট। গুলজারিলাল নন্দা ছিলেন ভারতবর্ষের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মোট দুবার ভারতবর্ষের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। প্রথমবার জওহরলাল নেহেরুর মৃত্যুর পর, দ্বিতীয়বার লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, বি.আর. আম্বেদকরের সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চৈত্যভূমি। বি.আর. আম্বেদকরের সমাধিস্থলের নাম চৈত্যভূমি। বি.আর. আম্বেদকর ছিলেন ভারতবর্ষের সংবিধানের জনক, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি.আর. আম্বেদকর। তিনি এক পিছিয়ে পড়া হিন্দু দলিত পরিবারে তার জন্ম, এই জন্য তার ছোটোবেলা থেকেই তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং বি.আর. আম্বেদকর শেষ জীবনে কিন্তু হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন এবং তার মৃত্যুর পর চৈত্যভূমি নামক স্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার সমাধিস্থলের নাম চৈত্যভূমি। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্মৃতিস্থল। জওহরলাল নেহেরুর সমাধিস্থলের নাম স্মৃতিস্থল। জওহরলাল নেহেরু, যার জন্মদিন 25শে ডিসেম্বর এবং তার জন্মদিনে ভারতবর্ষে সুশাসন দিবস হিসাবে পালিত হন এবং তিনি যখন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ছিলেন, তিনি ভারতবর্ষের প্রথম বিদেশমন্ত্রী যিনি জাতিসংঘে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন। পরের প্রশ্ন, চরণ সিংয়ের সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিষান ঘাট। কিষান ঘাট হল চরণ সিংয়ের সমাধিস্থলের নাম। চরণ সিং ভারতবর্ষের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে সবচেয়ে মজার বিষয় হলো ইনি যখন প্রধানমন্ত্রী ছিলেন যে কদিন, ইনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনোদিনই সংসদে পা রাখেননি। তাহলে যদি প্রশ্ন আসে কে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনোদিন সংসদে পা রাখেননি, উত্তর লিখবে চরণ সিং। আমরা পরের প্রশ্নে আসছি। রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহাপ্রয়াণ ঘাট। মহাপ্রয়াণ ঘাট হলো রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম। রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধান রাষ্ট্রপতি এবং যিনি বিহারের গান্ধী নামে পরিচিত। এই রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান। 1946 সালের 11ই আগস্ট
তিনি গণপরিষদের স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং গণপরিষদের শেষ দিন পর্যন্ত তিনি সেই পদে আসীন ছিলেন এবং ভারতবর্ষের সংবিধান চালু হওয়ার পর 1950 সালের 26শে জানুয়ারি তিনি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। তার সমাধিস্থলের নাম মহাপ্রয়াণ ঘাট। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, কে আর নারায়ণনের সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উদয়ভূমি। উদয়ভূমি হলো কে আর নারায়ণনের সমাধিস্থলের নাম। কে আর নারায়ণন ছিলেন ভারতবর্ষের একজন প্রাক্তন রাষ্ট্রপতি এবং তিনি ছিলেন প্রথম দলিত রাষ্ট্রপতি। ভারতবর্ষের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নে যদি আসে উত্তর লিখবে কে আর নারায়ণন। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, জগজীবন রাম এর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সমতা স্থল। জগজীবন রামের সমাধিস্থলের নাম সমতা স্থল। জগজীবন রাম তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং ইনার মেয়ে মীরা কুমার, যিনি লোকসভার প্রথম মহিলা স্পিকার, লোকসভার যিনি প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার, তিনি ছিলেন জগজীবন রামের কন্যা। আমরা পরের প্রশ্নে চলে আসছি, একবার দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মোরারজি দেশাই এর সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অভয়ঘাট। অভয়ঘাট হলো মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম। এই মোরারজি দেশাই ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী পদে আসীন হন মোরারজি দেশাই এবং মোরারজি দেশাই একমাত্র ভারতীয় ব্যক্তি যিনি ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান নিশান-ই-পাকিস্তান এই দুটি সম্মান পেয়েছেন। তাহলে যদি প্রশ্ন আসে ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিল? মোরারজি দেশাই। ভারতবর্ষের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই। একমাত্র কোন ভারতীয় ব্যক্তি ভারত পাকিস্তান দুই দেশেরই সর্বোচ্চ সম্মান পেয়েছেন? উত্তর হবে মোরারজি দেশাই। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, গুলজারিলাল নন্দার সমাধিস্থলের নাম কি? এই প্রশ্নটা আগে একবার আলোচনায় করেছি, প্রশ্নটা দুবার হয়ে গেছে, তাও বলে দিচ্ছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে নারায়ণ ঘাট। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন, বাবরের সমাধি কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাবুল। কাবুল হলো বাবরের সমাধি। বাবর ছিলেন মুঘল বংশের ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং তিনি 1530 সালে মারা যান। তিনি প্রথমে মারা যাওয়ার পর প্রথমে দিল্লির কাছে আমবাগে তাকে সমাহিত করা হয়। পরবর্তীকালে তাকে তার পিতৃপুরুষের ভিটে কাবুলে তাকে সমাহিত করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে মুঘল সম্রাট বাবরের সমাধি কোথায়, উত্তর লিখবে কাবুল, বর্তমানে যেটি আফগানিস্তানের রাজধানী। এবং বাবর কিন্তু নিজের আত্মজীবনী নিজেই লিখেছিলেন, যার নাম তুজুকি বাবরি বা বাবরনামা, যেটা তিনি তুর্কি ভাষায় লিখেছিলেন এবং তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ বাঘ বা সিংহ। পরের প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দিল্লি। হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত। হুমায়ুন ছিলেন মুঘল সম্রাট মুঘল বাদশাহ বাবরের পুত্র এবং বাবরের মৃত্যুর পর সে সিংহাসনে বসেন। হুমায়ুন শব্দের অর্থ সৌভাগ্যবান। 1556 সালে এক গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুন
মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর তাকে দিল্লিতেই সমাহিত করা হয়। সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি সিপাহীদের সাহায্য করার অপরাধে দণ্ডপ্রাপ্ত ছিল, তিনি কিন্তু হুমায়ুনের সমাধিতে লুকিয়েছিলেন। সেখান থেকেই ইংরেজরা তাকে গ্রেপ্তার করে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের সমাধি কোথায় আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাহোর। লাহোরে জাহাঙ্গীরের সমাধি অবস্থিত। জাহাঙ্গীর মারা গেছিল কিন্তু কাশ্মীরে। কাশ্মীরে সে মারা যাওয়ার পর তার দেহ লাহোরে নিয়ে যাওয়া হয় এবং লাহোরেই তাকে সমাহিত করা হয়। এবং নূরজাহানের তত্ত্বাবধানে জাহাঙ্গীরের প্রিয়তম পত্নী এই লাহোরে জাহাঙ্গীরের সমাধিক্ষেত্র তৈরি করা হয়। জাহাঙ্গীর নিজেই নিজের আত্মজীবনী লিখেছিলেন, যে আত্মজীবনীর নাম তুজুক-ই জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরনামা। এই বইটিও তুর্কি ভাষায় লেখা ছিল। তোমাদের কেমন লাগছে ক্লাস অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই শেয়ার করবে ভিডিওটা বন্ধুদের সঙ্গে, তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, শাহজাহানের সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আগ্রা। আগ্রাতে শাহজাহানের সমাধি অবস্থিত। প্রকৃতপক্ষে আগ্রার তাজমহলেই শাহজাহানের সমাধি অবস্থিত। শাহজাহান তার প্রিয়তম পত্নী নূরজাহানের স্মৃতিতে বা স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় যমুনা নদীর তীরে তাজমহল তৈরি করেছিলেন এবং এই তাজমহলেই মমতাজের সমাধিক্ষেত্র। এবং শাহজাহানের মৃত্যুর পর তাকে এই তাজমহলে সমাহিত করা হয়। শাহজাহান দীর্ঘদিন আগ্রা দুর্গে বন্দী ছিলেন। তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দী করে রেখেছিল এবং 1666 সালে যখন সে মারা যায় বন্দী অবস্থায়, তারপরে তাকে তাজমহলে এনে সমাহিত করা হয়। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, আকবরের সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিকান্দ্রা। আকবরের সমাধি দিল্লির কাছে উত্তরপ্রদেশের সিকান্দ্রায় অবস্থিত। আকবর বা মহামতি আকবর ছিলেন মুঘল বংশের শ্রেষ্ঠ বাদশাহ বা শ্রেষ্ঠ শাহেনশাহ। 1606 সালে সে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর পর তাকে সিকান্দ্রায় সমাহিত করা হয়। আকবর খুবই একজন উন্নত চিন্তাধারার মানুষ ছিলেন। সে নিজে লেখাপড়া না জেনেও তিনি সতীদাহ প্রথার বন্ধ করার চেষ্টা করেছিলেন এবং সর্বধর্ম সমন্বয়ে বা পরধর্ম সহিষ্ণুতার অত্যন্ত পরিচয় দিয়েছিলেন। তিনি দ্বীন-ই ইলাহি ধর্মমত প্রচার করতেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঔরঙ্গাবাদ, যেটি বর্তমানে শম্ভুজিনগর নামে পরিচিত। মহারাষ্ট্রের শম্ভুজিনগর, যেটি পূর্বে ঔরঙ্গজেবের নামে ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছিল, সেখানেই ঔরঙ্গজেবের সমাধি অবস্থিত। ঔরঙ্গজেব অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে মারা যান। মারা যাওয়ার পর তাকে ঔরঙ্গাবাদে সমাহিত করা হয়। ঔরঙ্গাবাদে তার স্ত্রীরও সমাধিক্ষেত্র। তার স্ত্রীর জন্য তিনি বিবি কা মাকবারা তৈরি করেছিলেন, যে বিবি কা মাকবারাকে গরিবের তাজমহল বলা হয়। ঔরঙ্গজেবের জীবনের রাজত্বের মোট 27 বছর তিনি দক্ষিণ ভারতে অতিবাহিত করেছিলেন। তিনি নিজেই বলেছিলেন যে দক্ষিণাত্য ক্ষতই আমার পতনের কারণ।
আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাসারাম। শেরশাহের সমাধি বিহারের সাসারামে অবস্থিত। শেরশাহ এক অসাধারণ প্রতিভাসম্পন্ন শাসক ছিলেন। তিনি হুমায়ুনকে পরাজিত করে দিল্লিতে রাজত্ব শুরু করেন এবং 1545 সাল পর্যন্ত, অর্থাৎ তার আমৃত্যু, সে দিল্লির শাসক ছিলেন। 1545 সালে কলিঞ্জর দুর্গ অবরোধকালে বারুদ বিস্ফোরণে শেরশাহের মৃত্যু হয় এবং শেরশাহের মৃত্যুর পর তাকে বিহারের সাসারামে সমাহিত করা হয়, কারণ সাসারাম ছিল শেরশাহের আদি বাসস্থান বা বাসভূমি। সেই সাসারামের জায়গিদার হিসাবেই সে তার কর্মজীবন শুরু করে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও বুঝতে অসুবিধা হলে বা সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করো বা চাও, বা কী ধরনের ক্লাস, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করে জানালে আমি সেই বিষয়ের উপর ক্লাস তোমাদেরকে দেব। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।